বাংলাদেশের রাজনীতিতে ঠাকুরগাঁও ১ আসন বরাবরই এক বিশেষ গুরুত্ব বহন করে। এটি কেবল একটি সংসদীয় এলাকা নয়, বরং দেশের রাজনৈতিক পালস বোঝার একটি নির্দেশক। এবার এই আসনে যে টানটান উত্তেজনা, গভীর অনিশ্চয়তা এবং অপ্রত্যাশিত উত্থানের গল্প রচিত হচ্ছে তা রীতিমতো ঐতিহাসিক। এই নির্বাচনী দৌড়ে মুখোমুখি হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মহাসচিব, দেশের রাজনীতিতে এক পরিচিত মুখ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী সাবেক ছাত্র শিবির সভাপতি দেলোয়ার হোসেন। এই প্রতিদ্বন্দ্বিতা কেবল দুই ব্যক্তির নয়, এটি যেন দুই ভিন্ন রাজনৈতিক ধারার, দুই ভিন্ন জনপ্রিয়তার স্তম্ভের মুখোমুখি সংঘর্ষ। আর এই সংঘর্ষের প্রতিটি বাঁকে লুকিয়ে আছে এমন সব সাসপেন্স যা পুরো দেশকে এক গভীর চিন্তায় নিমজ্জিত করেছে। সম্প্রতি ঠাকুরগাঁওয়ের নির্বাচনী মাঠে দেলোয়ার হোসেনের সমর্থনে অনুষ্ঠিত এক সমাবেশ যেন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই সমাবেশে উপস্থিতি অর্ধ লাখেরও বেশি মানুষ, যা শীতের তীব্রতা উপেক্ষা করে রাজনৈতিক জল্পনা কল্পনার সকল বাঁধ ভেঙে দিয়ে এক বিশাল মানব স্রোতে পরিণত হয়েছিল। দূর দূরান্ত থেকে আসা এই জনজোয়ার প্রমাণ করে জামায়াত কেবল অনলাইন পরিসরে সক্রিয় নয়, বরং মাটির গভীরে তাদের জনসমর্থনের শেকড় কতটা মজবুত। দীর্ঘদিন ধরে যারা জামায়াতকে কেবল ভার্চুয়াল জগতে সক্রিয় বলে মনে করতেন, অফলাইনে তাদের জনভিত্তি তলানিতে ঠেকেছে বলে প্রচার চালাতেন, এই সমাবেশ তাদের সকল ধারণাকে ভেঙে গুড়িয়ে চুরমার করে দিয়েছে। এই দৃশ্যপট স্পষ্ট করে দিয়েছে যে দেলোয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীক এখন আর কেবল ডিজিটাল মাধ্যমে সীমাবদ্ধ নেই, এটি এখন মাঠের বাস্তবতা। সাধারণ মানুষের হৃদয়ের গভীরে প্রৌথিত এক বিশ্বাস। এই বিশাল সমাবেশ যেন এক নীরব বিপ্লবের পূর্বাভাস, যেখানে সাধারণ মানুষ তাদের অব্যক্ত ক্ষোভ, সুপ্ত আশা এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে একত্রিত হয়েছে। জনসমাবেশের এই অবিশ্বাস্য স্ফীতি, প্রতিটি মুখ, প্রতিটি স্লোগান যেন জানান দিচ্ছে এক নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত। দেলোয়ার হোসেনের এই উত্থান আসলে একদিনে হয়নি। ঠাকুরগাঁওয়ের মাটিতে তিনি এর আগেও বহুবার নিজের জনসমর্থনের প্রমাণ দিয়েছেন। এলাকার মানুষ তার সঙ্গে এক আত্মিক বন্ধনে আবদ্ধ। অতীতের বহু নির্বাচনেই তিনি প্রতিপক্ষের জন্য এক বিশাল চমক সৃষ্টি করেছিলেন। এমনকি বিএনপির শীর্ষস্থানীয় নেতা, সাবেক মন্ত্রী হিসেবে পরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে প্রার্থী হয়েও তিনি যে অভূতপূর্ব সাড়া ফেলেছিলেন তা আজও স্থানীয় মানুষের মুখে মুখে ফেরে। এখানে উল্লেখ্য, পূর্বে বিজেপির শীর্ষ নেতা হিসেবে উল্লেখ থাকলেও দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এবং প্রতিদ্বন্দ্বী দল হিসেবে সম্ভবত বিএনপির শীর্ষ নেতা বোঝানো হয়েছে, যা এই অঞ্চলে তার প্রতিদ্বন্দ্বিতার তীব্রতা তুলে ধরে। তার প্রতিটি নির্বাচনী প্রচারণায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তার প্রতি গভীর আস্থা প্রমাণ করে যে এই মাটির মানুষ তাকে কতটা আপন করে নিয়েছে। এবারও তিনি যে নির্বাচনী ঝড় তুলেছেন তা রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এক অকল্পনীয় ঘটনা। ঠাকুরগাঁওয়ের পথে ঘাটে, চায়ের দোকানে, অলিতে গলিতে এখন একটাই নাম ধ্বনিত হচ্ছে, দেলোয়ার ভাই, দেলোয়ার ভাই। এই ডাক কেবল একটি স্লোগান নয়, এটি যেন এলাকার সাধারণ মানুষের হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক প্রতিধ্বনি। তার নাম এখন জনমানুষের নিত্যদিনের আড্ডার প্রধান বিষয়, রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। স্থানীয়দের মধ্যে তার প্রতি যে ভালোবাসা এবং বিশ্বাস তৈরি হয়েছে তা কোনো রাজনৈতিক প্রচারণার ফল নয়, বরং বছরের পর বছর ধরে মানুষের পাশে থাকার এক অবিচ্ছিন্ন প্রচেষ্টার ফল। এই জনপ্রিয়তার ঢেউ এতটাই প্রবল যে এমনকি যারা ঐতিহাসিকভাবে অন্য দলকে সমর্থন করেন তারাও এখন দেলোয়ার হোসেনের গুণগান করছেন। এই অভূতপূর্ব জনসমর্থন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে, যা তার রাজনৈতিক জীবনের সম্ভবত সবচেয়ে কঠিন পরীক্ষা। বিএনপিপন্থী ভোটারদের মধ্যেও এখন গভীর উদ্বেগ, কারণ দেলোয়ার হোসেনের শক্তিশালী প্রার্থী এবং জামায়াতের দৃঢ় অবস্থান মির্জা ফখরুলের পরাজয়ের অন্যতম প্রধান কারণ হতে পারে। শুধু জামায়াতের সাংগঠনিক শক্তিই নয়, দেলোয়ার হোসেনের ব্যক্তিগত জনপ্রিয়তাও এক্ষেত্রে একটি বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতির কারণ খুঁজতে গিয়ে দেখা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতীতে এমপি বা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও এলাকার উন্নয়নে খুব উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেননি বলে স্থানীয়দের মধ্যে একটি অসন্তোষ দীর্ঘকাল ধরে বিদ্যমান। বিশেষ করে নিজ এলাকায় সবচেয়ে পুরনো এবং ঐতিহাসিক বিমানবন্দরটি চালু করতে না পারা তার নেতৃত্বের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। এটি কেবল একটি অবকাঠামোগত ব্যর্থতা নয়, বরং এলাকার মানুষের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির একটি বিশাল সুযোগ হারানো হিসেবেও বিবেচিত হয়। জাতীয় রাজনীতিতে মির্জা ফখরুল একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেও নিজ এলাকার সাধারণ মানুষের কাছে তার ভাবমূর্তি ভিন্ন। তিনি নাকি রাগী এবং বদমেজাজি হিসেবে পরিচিত। দলীয় ফোরামের বাইরে সাধারণ মানুষের সঙ্গে তাকে খুব একটা মিশতে দেখা যায় না। তিনি যেন সবসময়ই একটি এলিট ক্লাস বা উচ্চবিত্তের গণ্ডিতে আবদ্ধ থাকতে পছন্দ করেন। এই দূরত্ব
তার সঙ্গে সাধারণ মানুষের এক অলিখিত দেয়াল তৈরি করেছে, যেখানে সাধারণ মানুষ একজন জনপ্রতিনিধির কাছে সহজলভ্যতা, সহমর্মিতা এবং মনোযোগ প্রত্যাশা করে। সেখানে মির্জা ফখরুলের এই এলিট ভাবমূর্তি তার জনপ্রিয়তা হ্রাসের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ঠিক উল্টো চিত্র দেখা যায় জামায়াতের দেলোয়ার হোসেনের বেলায়। তিনি যেন একজন সত্যিকারের গণমানুষের নেতা। তার মধ্যে কোনো অভিজাত শ্রেণীর দূরত্ব নেই। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত, কৃষক থেকে শ্রমিক, মাঝি থেকে মাল্লা, সবার সঙ্গেই তার অবাধ মেলামেশা। স্থানীয়রা বলেন তিনি যেন নিজ পরিবারের মেয়ের মতোই মানুষের সঙ্গে মিশে যান, তাদের কথা শোনেন, তাদের পাশে বসেন এবং সাধ্যমতো তাদের সমস্যার সমাধানে এগিয়ে আসেন। এই সহজলভ্যতা, এই আন্তরিকতা তাকে সাধারণ মানুষের কাছে এতটাই আপন করে তুলেছে যে তার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতেও তারা প্রস্তুত। তার এই জনসম্পৃক্ততার ধারণাটি রাজনীতিতে বিরল এবং এটিই তার জনপ্রিয়তার মূল চাবিকাঠি। দেলোয়ার হোসেনকে অনেকেই জীবন্ত শহীদ হিসেবে আখ্যায়িত করেন। এই উপাধিটি কেবল কথার কথা নয়, এর পেছনে রয়েছে এক মর্মান্তিক ইতিহাস, এক দৃঢ় সংকল্পের উপখ্যান। ছাত্র শিবিরের সভাপতি থাকাকালে তার মতো এত জুলুম ও নির্যাতনের শিকার খুব কম নেতাকেই হতে হয়েছে। 2013 সালে তার নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন তৎকালীন সরকার, যাকে অনেকে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার হিসেবে আখ্যায়িত করে, তাকে ভীত করে তুলেছিল। সেই সময় তাকে গ্রেফতার করা এবং রিমান্ডের নামে 50 দিনের বেশি সময় তাকে ডিবি অফিসে আটকে রেখে ইতিহাসের চরম নির্যাতনের মুখোমুখি করা হয়। এই দীর্ঘ সময়ের অমানবিক শারীরিক ও মানসিক নিপীড়ন তাকে ভেঙে দিতে পারেনি। শত শত নির্যাতনের মুখেও দেলোয়ার হোসেন ছিলেন অটল ও অবিচল। তার দৃঢ় বিশ্বাস এবং আদর্শ থেকে তিনি এক চুলো সরে আসতে রাজি হননি। এই মানসিক দৃঢ়তাতেই তাকে জীবন্ত শহীদ উপাধিতে ভূষিত করেছে, যা তাকে সাধারণ মানুষের চোখে এক বীরত্বপূর্ণ চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দেশি ও বিদেশি নানা চাপের মুখে সরকার শেষ পর্যন্ত তাকে মেরে না ফেললেও প্রায় 5 বছর তাকে কারাগারে আটকে রেখেছিল। এই দীর্ঘ সময় দেলোয়ার হোসেন তার মৌলিক অধিকারগুলো থেকেও বঞ্চিত হয়েছেন। স্বৈরাচারী সরকার তাকে কারাগার থেকে মুক্তি না দেওয়ার জন্য এবং তাকে রাজনৈতিকভাবে দুর্বল করার জন্য তার বিরুদ্ধে অবিশ্বাস্য সংখ্যক প্রায় 107টি গায়েবী মামলা দায়ের করেছিল। এই পরিসংখ্যান নিজেই তার উপর চাপানো জুলুমের ভয়াবহতা তুলে ধরে। এই পরিস্থিতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কারাবাসের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করলে পার্থক্যটা স্পষ্ট হয়ে ওঠে। মির্জা ফখরুলকেও জেলে যেতে হয়েছে, কিন্তু তিনি দেলোয়ার হোসেনের মতো এত দীর্ঘ সময় জেলে থাকতে হয়নি, এত বেশি রিমান্ডের মুখোমুখি তাকে হতে হয়নি। এই তুলনামূলক প্রেক্ষাপট এলাকার মানুষের কাছে দেলোয়ার হোসেনের আত্মত্যাগ এবং তার প্রতি সহানুভূতির জন্ম দিয়েছে। ফলস্বরূপ এখনকার লীগ বিরোধী মনোভাবের নিরপেক্ষ ভোটারদের একটি বিশাল অংশ এবার তার ভোট দাঁড়িপাল্লা প্রতীকে অর্থাৎ দেলোয়ার হোসেনের জন্য মনস্থির করেছে বলে ধারণা করা হচ্ছে। এই সহানুভূতি এবং বিচার চাওয়ার মানসিকতা ভোট যুদ্ধের গতিপথ সম্পূর্ণ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। দেলোয়ার হোসেনের রাজনৈতিক জীবনের সূচনা হয় খুব অল্প বয়সে। 6ষ্ঠ শ্রেণীতে পড়াকালীনই তিনি ইসলামী ছাত্র শিবিরের কর্মী হিসেবে সাংগঠনিক জীবন শুরু করেন। তার সেই যাত্রা ছিল একটি আদর্শিক পথ চলার শুরু। 1999 সালের 24 জুন তিনি শিবিরের সাথী পদ লাভ করেন এবং 2002 সালের 1 অক্টোবর ছাত্র শিবিরের সদস্যপদ গ্রহণ করেন। এরপর থেকে তার সাংগঠনিক দায়িত্বের পরিধি বাড়তে থাকে। প্রথমে তিনি নিজ এলাকার শহীদ আব্দুল হামিদ উপশাখার সেক্রেটারির দায়িত্ব পালন করেন, যা ছিল তার নেতৃত্বের প্রাথমিক ধাপ। পরবর্তীতে ঠাকুরগাঁও সরকারি কলেজের বায়তুল মালের সেক্রেটারির দায়িত্ব পালন করেন, যা তাকে অর্থ ব্যবস্থাপনা এবং সাংগঠনিক দক্ষতা অর্জনের সুযোগ করে দেয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণকালে তিনি ছাত্র শিবিরের সাথী হিসাবে যোগ দেন এবং বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কাজলা এলাকার একটি ইউনিটের সভাপতির দায়িত্ব পালন করেন। এই সময় তিনি ছাত্রদের মধ্যে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করেন। এরপর 2007 সাল থেকে 2009 সালের জুন মাস পর্যন্ত তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এই পদটি তার নেতৃত্বের সক্ষমতা এবং সাংগঠনিক দূরদর্শিতার এক গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে 2009 সালের জুলাই মাস থেকে একই বছরের ডিসেম্বর মাস পর্যন্ত তিনি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন, যা তাকে জাতীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমে যুক্ত করে। এরপর 2011 সালে তিনি ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেলের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন হন এবং সবশেষ 2012-13 সেশনে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময় শিবিরের সাংগঠনিক কার্যক্রমকে তিনি এক অন্য মাত্রা দিয়েছেন। তার দীর্ঘ এবং অবিচ্ছেদ্য সাংগঠনিক অভিজ্ঞতা তাকে একজন পোর খাওয়া নেতা হিসেবে গড়ে তুলেছে, যিনি মাঠের বাস্তবতাকে খুব ভালোভাবেই বোঝেন। দেলোয়ার হোসেনের এমন অপ্রতিরোধ্য জনপ্রিয়তা এখন বিএনপির অন্দরে গভীর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। একসময় যে শিবিরের কর্মীদের সাধারণ মনে করা হতো, এখন তাদের সাবেক সভাপতির এমন জনজোয়ার বিএনপির জন্য এক বিশাল উদ্বেগের কারণ। দলের দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হার জিতের বিষয়টি নিয়ে দল অত্যন্ত গুরুত্ব সহকারে ভাবছে। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে দল তাকে অন্তত একটি নিশ্চিত আসনে প্রার্থী করার কথা
কথা বিবেচনা করছে। এমন হতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সঙ্গে দুটি আসনে লড়তে পারেন, যা তার রাজনৈতিক জীবনে এক নতুন কৌশল হিসেবে বিবেচিত হবে। এই অনিশ্চিত লড়াইয়ে কেবল মির্জা ফখরুল নন, তার পরিবারও গভীরভাবে চিন্তিত। তার কন্যা শাহরুখ মির্জা দ্রুত দেশে ফিরে বাবার জন্য মাঠে নামার ঘোষণা দিয়েছেন নিজের ফেসবুক টাইমলাইনে, যা পারিবারিক উদ্বেগের গভীরতা প্রকাশ করে। তার এই আগমন নির্বাচনী লড়াইয়ে এক নতুন মোড় যোগ করতে পারে, যেখানে ব্যক্তিগত আবেগ এবং পারিবারিক সংহতিও একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তবে এই পুরো নির্বাচনী প্রক্রিয়ায় একটি গভীর শঙ্কা জেঁকে বসেছে। স্থানীয়দের মধ্যে এই ভয় কাজ করছে যে শেষমেশ হয়তো এখানে ভোট ম্যানুপুলেট করা হতে পারে, অর্থাৎ ভোট কারচুপি করা হলে দেলোয়ার হোসেনকে হারানোর জন্য স্থানীয় বিএনপি জোর প্রচেষ্টা চালাবে। এটি বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একটি পরিচিত চিত্র, যেখানে স্থানীয় ক্ষমতাধররা নিজেদের অবস্থান ধরে রাখতে যে কোনো উপায় অবলম্বন করতে পিছপা হন না। এই শঙ্কা যদি সত্যি হয়, তাহলে তা গণতন্ত্রের জন্য এক বড় আঘাত হবে। স্থানীয়দের তাই আকুল আবেদন, যেভাবেই হোক ভোটটা রক্ষা করতে হবে, সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দিতে হবে। এটি কেবল দেলোয়ার হোসেনের সমর্থকদের দাবি নয়, বরং এটি সমগ্র ঠাকুরগাঁওবাসীর দাবি, যারা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। এই পরিস্থিতিতে প্রশ্ন দেখা দিয়েছে, দেলোয়ার হোসেন কি পারবেন এই ভোট ম্যানুপুলেশনের সংখ্যা কাটিয়ে উঠতে? জামায়াতে ইসলামী কি পারবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নিজেদের এবং নিজেদের সমর্থকদের ভোটের অধিকার রক্ষা করতে? এই প্রশ্নগুলো কেবল ঠাকুরগাঁও ১ আসনের নয়, বরং বাংলাদেশের সামগ্রিক নির্বাচনী ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে এক বিশাল প্রশ্ন চিহ্ন তৈরি করেছে। দর্শক, আপনি কি মনে করেন এই পরিস্থিতিতে দেলোয়ার হোসেনের উত্থান এবং মির্জা ফখরুলের চ্যালেঞ্জের পরিণতি কি হতে পারে? ঠাকুরগাঁও ১ আসনে কি শেষ পর্যন্ত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণমূলক প্রতিবেদন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।